এই সংবিধানের কিছু মৌলিক প্রস্তাব এসছে, আমরা কিছু কিছু জেনেছি, কিন্তু এমন কিছু এসছে মানুষ যেগুলো আসলে ভাবতে পারেনি যে এই ধরনের পরিবর্তন আসতে পারে। আপনার কি মনে হয়েছে যে আপনি যেহেতু টোটালটা দেখেছেন, আপনি আমাদেরকে উল্লেখ করবেন যে মৌলিক কোন বিষয়গুলো এখানে এসছে এবং যেগুলো আমরা মানুষের জন্য খুব কাজে লাগবে, মানুষ এখানে সমর্থন করছে এরকম? ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা আছে, আমি বলেছি, লেখালেখি করেছি সংবিধান নিয়ে, এবং সংবিধান সংশোধন কমিটি নাগরিক সমাজে যে মতামতের জন্য যাদেরকে ডেকেছিল এর মধ্যে আমিও ছিলাম। সো আমি আমার মতামত দিয়ে এসেছি এবং খুব ইন্টারেস্টিংলি আমি দেখছি অনেকেই এগুলো দিয়েছেন, কিন্তু অনেক কিছুই সেই রকম তার সাথে ম্যাচ করে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা যদি আমি বলতে চাই, যেমন তত্ত্বাবধায়ক সরকার তো ফিরিয়ে আনার কথা আছে, এটা আমাদের জনসাধারণের মধ্যে প্রচলিত, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে আমি মনে করি, এটাই সবচেয়ে বড় পরিবর্তন, সেটা হচ্ছে একটা সাংবিধানিক কাউন্সিল, কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করার কথা আছে। আমি নিজে এটাকে আমি এভাবে বলেছিলাম, কনস্টিটিউশনাল কমিশন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের আলাপ যখন আমরা করছিলাম, তখন আমরা বলছিলাম কেউ কেউ রাষ্ট্রপতির হাতে এটা দিয়ে দাও, এটাও ঘুরে ফিরে একটা ব্যক্তির হাতে চলে যায়। ইনফ্যাক্ট শ্রীলঙ্কায় এটা আছে। আমি শ্রীলঙ্কার মডেলটা পছন্দ করি, আমি তাদের কাছে শ্রীলঙ্কার মডেলটা প্রপোজও করে এসেছিলাম, যদিও তারা যে স্ট্রাকচার বলেছে পুরোপুরি সেটার সাথে যায় না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা কাউন্সিল হবেন, তারা যেটা প্রপোজ করছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নাম দেওয়া, ওখানে প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, স্পিকার থাকবেন, দুটো হাউস, আমি ওই জায়গায় আসবো, ওনারা কিন্তু একটা উচ্চকক্ষের কথাও বলেছেন, দুই হাউসের স্পিকাররা থাকবেন, অন্য একটা পার্টির থাকবেন, ডেপুটি স্পিকাররা থাকবেন, এবং ডেপুটি স্পিকার কিন্তু ওনারা বিরোধী দল প্রপোজ করছেন। সো ওই দুইজন কিন্তু আবার বিরোধী দলের মানুষ। এটা মিলে একটা কাউন্সিল দেশের সব গুরুত্বপূর্ণ পদে, সেটা সুপ্রিম কোর্টের বিচারক, সেটা নির্বাচন কমিশনার, সেটা দুর্নীতি দমন কমিশন, সেটা মিলিটারি চিফ, এগুলো একজন ব্যক্তি চাইলেন করে ফেলবো, এই জায়গাটার সিরিয়াস ব্যারিয়ার তৈরি হবে। এটা ওখানে আলোচনা হবে, শেষ পর্যন্ত যদি ঐক্যমত্যে না আসা যায়, ভোটাভুটির মাধ্যমে এটা ফাইনালাইজড হবে। সো একটা দুর্দান্ত চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতে পারে। এটা বারবার বলছে শ্রীলঙ্কায় ছিল, এবং শ্রীলঙ্কায় যেসব সরকার স্বৈরাচারী হতে চেয়েছে তারা ওটা বাতিল করতে চাইতো সবসময়, মানে এটা আপনাকে স্বৈরাচারী হওয়া থেকে আসলে ঠেকানোর চেষ্টা করে। সো এটা একটা খুব বড় পরিবর্তন। তাদের একটা পরিবর্তনের সাথে আমি আসলে খুব একমত নই। 70 অনুচ্ছেদ নিয়ে আমরা প্রায় বলেছিলাম যে স্ট্রাকচারে করা, তারা কিন্তু এটাকে একেবারে অনাস্থা ভোটেও নিয়ে এসছেন। এটা আনতে আমি দ্বিমত করি, কারণ এতে সরকারের স্থায়িত্বে সমস্যা হবে। উচ্চকক্ষ তারা যেভাবে প্রপোজ করছেন, আমিও সত্য তো থাকা উচিত কি উচিত না উচিত, কিন্তু ওনারা 70-এর ক্ষেত্রে যেটা করেছে আমাদের মনে হচ্ছে কিছু কারেকশন, হ্যাঁ কারেকশন, মানে ওই যে বিশেষ করে অনাস্থা, ওনারা অনাস্থাতেও এটা রাখতে চাইছেন। এটা আমি অনাস্থা হলে কিন্তু আবার ওই কেনাবেচা শুরু হবে, ঘোড়া কেনাবেচা, যেটা বলা হয় ঘোড়া কেনাবেচা, হর্স রাইডিং। সো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, এবং এটা নিয়ে এটার আলাপ আলোচনা হলে আমি আবারও এটা বলবো। উচ্চকক্ষের আলাপ এসছে, এবং যেভাবে আমরা চেয়েছিলাম অনেকেই ঠিক সেভাবেই হয়েছে। সেটা হচ্ছে এরকম যে আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে একটা আলাপ আছে, এবং একটা উদাহরণ যথেষ্ট প্রমাণ করার জন্য যে কেন সংখ্যানুপাতিক দরকার। 2008 সালের নির্বাচনে বিএনপি 31% ভোট পেয়েছে, আমি ভুল না করে থাকলে, তারা সিট পেয়েছে 32 বা 33টা। জাতীয় পার্টি 27টা সিট পেয়েছে, সে পপুলার পার্টি ভোট পেয়েছে 7%, হ্যাঁ, বিএনপির 1/4 এরকম, কিন্তু সিট প্রায় সমান। ফলে যেটা হলো যে ভোটকে আমরা বিবেচনায় নিচ্ছি না। তাই কেউ কেউ বলছিলেন যে লোয়ার হাউসেও এটা হোক, কিন্তু এতে বিপদ যেটা হচ্ছে, ওতে সরকার গঠিত হবে না। তখন আমরা একটা সমাধান এভাবে ভাবছিলাম, লোয়ার হাউসে এটা হোক, এখন যে সিস্টেম আছে এটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট বলে, এফপিটিপি বলে সংক্ষেপে। এভাবে হলে সরকার গঠিত হয়ে গেল, কিন্তু আপার হাউসে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন 35% ভোট পেয়ে একটা দল সরকার গঠন করলো, সে 160টা সিট পেল, সরকার হয়ে গেল, স্টেবল সরকার। কিন্তু 35%-এর জন্য আপার হাউসে ইনফ্যাক্ট ওনারা 105টা প্রপোজ করছেন, 5টা হলো রাষ্ট্রপতির ইচ্ছে, আর 100টা, আমরা 100টার ক্ষেত্রে যদি ধরি তাহলে 35% 35টা সিট পাচ্ছেন। ওনার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হলো না, ওনার 51 সিট লাগবে। ফলে কিছু কিছু বিল যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অনেকগুলো লোয়ার হাউসে পাস হলেই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু, যেমন একটা উদাহরণ দিই, যেমন আমার সাজেশন ছিল যেসব আইন মানবাধিকার বা আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত, মত প্রকাশের স্বাধীনতা একটা ফান্ডামেন্টাল রাইটস, ফলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন 2 হাউসে পাস হতে হবে। তাহলে আপনি কিন্তু খেয়াল করে দেখেন, একটা দল লোয়ার হাউসে তার সংখ্যাগরিষ্ঠতা সে পাস করে দিল, আপার হাউসে কিন্তু তাকে অন্য দলের 16 জনকে, এই যে 35 সিট যদি পায়, 16 জনকে কনভিন্স করতে হবে, অন্য কয়েকটা দলকে কনভিন্স করতে হবে। তখন ওই দলগুলো বলতে পারে, এই যে তুমি এগুলো লিখেছো, এগুলো তো নিবর্তনমূলক, এগুলো চেঞ্জ করো, তারপর আমি পাস করব। এভাবে কিন্তু এখানে কিন্তু আরেকটা সুযোগ তৈরি হয়,
সেটি হলো যে নিম্ন কক্ষে যদি কারো প্রতিনিধি নাও থাকে, উচ্চ কক্ষে কিন্তু থাকার একটা সুযোগ খুব তৈরি হয়। সুযোগ। 10% ভোট পেয়ে আপনি একটা সিটও পান নাই, হতে পারে, কিন্তু 10%-এর জন্য আপনি আপার হাউসে 10টা সিট পেয়ে যাবেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে যেহেতু এগুলো সিলেক্টেড, এগুলো আপনি আগে একটা লিস্ট দিয়ে দেবেন, এর মধ্যে আপনি বিভিন্ন মানুষজন যারা নির্বাচনী রাজনীতির মধ্যে, বাংলাদেশের নির্বাচনী রাজনীতি বা আমাদের এই অঞ্চলে এটা খুবই টাফ কাজ, অনেকে কন্ট্রিবিউট করতে পারে সোসাইটিতে, কিন্তু ওই কাজটা আবার সবার জন্য ফিট না। সো ওই জায়গায় আপনি ওই মানুষগুলোকে আনতে পারেন, এবং তখন আপনি এই যে উনি একটা ফ্যাক্টর হলেন 10টা সিট নিয়ে, তখন কিন্তু তার বড় কাছে- ধরনের factor। হ্যাঁ, তো আপনাকে তার কাছে যেতে হবে, তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এইভাবে সিস্টেমটা খুব ভালো, মানে চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা প্রায় যে আলাপটা করছি, বাংলাদেশে সরকারগুলো যাতে স্বৈরাচারী হয়ে না ওঠে। আর এটা জাহিদ, এই প্রস্তাবে কিন্তু একটা জিনিস এসছে পজিটিভলি, সেটি হলো কেউ এটা চেয়েছিলেন নিম্নকক্ষ সহ সব জায়গাতে, সেটা রাখা হয়নি, আবার রাখাও হয়েছে। একদম। আবার যারা বিরোধিতা করেছিল যেন এটা করা যাবে না, তাদের জন্য আবার নিম্নকক্ষ রাখা হয়েছে। নিম্নকক্ষ রাখা হয়েছে। আমার মনে হয় একটা ব্যালেন্স করা একটা যায়। balance করা যায়। রাজনৈতিক দলগুলো বোধহয় এটা নিয়ে আর বিতর্কে যাওয়ার সুযোগটা কম থাকবে। আই হোপ যে এটা থাকা উচিত না। মানে সংখ্যানুপাতিকের আরেকটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আমার মনে হয় প্রটেস্ট করা উচিত। সেটা হচ্ছে আমাদের এখন নারী সদস্যরা কিভাবে হয়, সেটা হচ্ছে সিটের সংখ্যানুপাতিক সিট পায়। এখন 50টা সিট আছে, কোনো দল যদি ধরুন 300-র মধ্যে 1/5 সিট পায়, 1/5 সিট মানে 60টা, তাহলে উনি 10টা সিট পাবেন, ভোট না, 10টা সিট পাবেন নারীর। এটা যদি হয় এটা অর্থহীন। যদি সংসদের আসন অনুযায়ী বন্টন হয়, এটা অর্থহীন। আমরা ভোটের পার্সেন্টেজের প্রপোর্শন হতে হবে, তাহলেই আসলে সবকিছু মিলে একটা ব্যালেন্স নিয়ে তো 100 এখন তো নারীদের দেওয়ার কথা বলা হচ্ছে। এটা একটু অন্য ফর্মের, অন্য স্ট্রাকচারে। 100 মানে সেক্ষেত্রে সিট যদি 400 প্রপোজাল সংবিধান সংশোধন কমিশন দিয়েছে, এটা আমাদের অংশ না, তারপর আমরাও এটার সাথে অ্যাগ্রি করেছি। সেটা হলো এরকম, নারীদের আসলে এভাবে 50 জন আপনি দিলেন, সিলেক্টেড মানুষ, উনি নির্বাচন করেননি। মানে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি কথা বলি, এতে তো এটা হয় না। আচ্ছা, এখন একটা অপশন কেউ বলেছেন যে সাম পার্সেন্টেজ নারীকে নমিনেশন দিতে হবে। এখন আপনি দিলেন ধরুন 25% নারীকে নমিনেশন দিতেই হবে, তখন দলগুলো কি করবে জানেন? ওই নারীদেরকে এমন সব সিটে তারা নমিনেশন দিবেন দায়সারা, যদি তারা মানতেও হয়, যেখানে ওনারা জিতবেন না। ফলে নারী আসলে কাগজে কলমে হলো না। এখন যেটা সাজেশন সেটা হচ্ছে 1/4, আমরা এইভাবে বলি রোটেশনাল। আপনি লটারি করে 100টা সিট এবার নিলেন, 400 সংসদ যদি হয়, 400 আসনের, এই টার্ম এই 100টাতে যত দল বা স্বতন্ত্র নারীই হতে হবে। পরের ইলেকশনে এটার মধ্যে আর নারীর জন্য সংখ্যা, এটা পরের অন্য 100, তৃতীয়বার আরও 100, চতুর্থ, মানে 4 বারে আপনি সব সিটের মধ্যে একজন করে নারীকে ডিরেক্ট ভোটে নির্বাচিত পাবেন। এবং 5 বছরে তিনি যদি তার গ্রাউন্ড তৈরি করতে পারেন, উনি কিন্তু বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, আমরা আপনাকে এক টার্ম আমরা আপনাকে প্রোটেকশন দিলাম, এরপরে এবার কিন্তু আর নাই। এবার আপনি এখানে যদি নিজে থেকে দাঁড়িয়ে করতে পারেন, করুন। এই হচ্ছে আইডিয়া আর কি। এখানে কিন্তু একটা বিরাট সুযোগ তৈরি হচ্ছে, কারণ বাকি 300 আসনে তো নারী প্রার্থী হতে পারছে। হ্যাঁ, পারছে। ওটা এই 100 আসনে কিন্তু পুরুষ প্রার্থী হতে পারছে না, ওইটা ফ্রি টু অল। ওই বাকি 300 ফ্রি টু অল, যাকে ইচ্ছে তাকে দেবেন। এর মানে হলো যে নারীদের এখানে অনেক আসনে জিতে চলে আসার একটা সুযোগ তৈরি হয়। 100 তো জিতবেই, আর বাকি যদি 50টা তাহলে তো 150, হ্যাঁ 50, হ্যাঁ একটা বিশাল অঙ্ক দাঁড়াবে। দাঁড়াবে। নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের এগ্রেসিভ যদি একটা রাজনৈতিক দল। এবং আমাদের দল থেকে আমাদের দল না, মানে আমাদের কমিশন থেকে আমরা শুধু সংসদ না, আমরা ইয়ের ক্ষেত্রেও, মানে স্থানীয় সরকারের ক্ষেত্রেও এই রোটেশন, মানে ওই যে সদস্য আছে, সদস্যরা এরকম রোটেশনাল হবেন, একই রকম নিয়ে প্রপোজ করেছে ডক্টর জাহিদ। 400 আসনে কিন্তু আরেকটা নতুন ধরনের কাজ তৈরি হলো, কারণ এই আসনগুলো তো পুনর্বিন্যাস করতে হবে। নিশ্চয়ই অনেক বড় ব্যাপার কিন্তু, এবং আপনি জানেন এই আসন পুনর্বিন্যাস নিয়ে কিন্তু বড় ধরনের রাজনৈতিক খেলাধুলা হয়। জি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করি সেই খেলাধুলাটা হবে না, কিন্তু এটা সময় লাগবে না? সময় লাগবে। এবং শুধু সেটা না, আমি আমাদের কাজের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলি, সেটা হচ্ছে আমরা একটা ডিলিমিটেশন কমিশনের প্রস্তাব করেছি। আমাদের পৃথিবীর অনেক দেশে এটা যেহেতু জটিল কাজ, ইভেন এটা আমাদের এখন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের অধীনে আছে। আমরা এই বড় কাজটা, মানে আপনি যখন একটা ডিলিমিটেশন করেন, আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের একটা অদ্ভুত ঘটনা আছে। সারা পৃথিবীর নিয়ম এটা যে আপনি একটা বেস ধরবেন, তার 5% মোর লেস করে আপনি আসলে সংসদীয় আসন ঠিক করবেন। বাংলাদেশে সবচেয়ে কম যে আসনগুলোতে ভোটার আছে, কম বেশি এরকম কয়েকটা সিট আছে, 2 লাখের আশপাশে 5-7টা সিট আছে, কম বেশি 2 লাখ। আমাদের অ্যাভারেজ হলো 3.5 থেকে 4 লাখ। কিন্তু বাংলাদেশে 7 লাখ মানুষেরও সিট আছে, ভোটারের, সাভারের এখানে যে সিটটা বাংলাদেশের সবচেয়ে বড়। তো এই যে এত হিউজ ডিফারেন্স, এটা তো একটা প্রবলেম। সো ডিলিমিটেশন একটা মারাত্মক এক্সপার্ট কাজ। ওখানে
জনসংখ্যাবিদ, ভূগোলবিদ, এরকম নানা রকম মানুষকে নিয়ে আপনি আসলে একটা করেন এবং আমরা প্রপোজ করেছি। এটা এখন না, যদি 400 নাও হয়ে 300-রও তো আসলে পুনর্বিন্যাস হতে হবে। 8 সালের পুনর্বিন্যাস নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে, তো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। সুতরাং এটা একটা আলাদা কমিশনের মাধ্যমে যাতে নিউট্রালি করা হয়, আমরা সেটা প্রপোজ করেছি। নাহলে বিতর্ক হবেই। জাস্ট একটা অংশ জুড়ে দেয়া বা চেঞ্জ করাতে অনেক এদিক অনেক সেদিক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে হয়ে যেত। এটা বিরাট গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এটার গুরুত্ব ওইভাবে বুঝি নাই।